নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। হেডলাইন: উপত্যকা জুড়ে কবি বন্দনা ১৬৩তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদনে নানা অনুষ্ঠানের আয়োজন। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত শিশুর মৃত্যু শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। বেহাল শিলচর গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়ক, আয় দিন ঘটছে সড়ক দুর্ঘটনা, আতঙ্কে নিত্যযাত্রীরা। করিমগঞ্জ জেলার আসিমগঞ্জে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস, আহত ২৫ জন যাত্রী। শ্যাম পিত্রদার মন্তব্যে ফের বেকায়দায় কংগ্রেস। পিত্রদার মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা। আসছি বিস্তারিত খবরে। শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্টে কবিগুরুর প্রতিমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্র জয়ন্তী পালন বিভিন্ন দল সংগঠনের। ঠাকুর সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচরে ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর যথাযোগ্য মর্যাদায় পালন। বুধবার আর্য সংস্কৃতি সমিতির লায়ন্স ক্লাব, শিলচর পৌরসভা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলচর তারাপুর ইন্ডিয়া ক্লাব স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সমিতির কর্মকর্তারা এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সঙ্গীতানুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। শ্রদ্ধা, আবেগ ও ভালোবাসায় রবি ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করিমগঞ্জ জুড়ে। রবি ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী পালন। আবেগ ও ভালোবাসায় রবি ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে। আজ ২৫শে বৈশাখ কবি প্রণাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী। আজ বুধবার সকাল থেকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক কথায় ঘটা করে উদযাপন করা হয় রবি ঠাকুরের জন্মজয়ন্তী। শহরের শম্ভুসাগর উদ্যানে রবীন্দ্রনাথের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন সংগঠন ও সংস্থার কর্মকর্তারা। গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, নূপুর নৃত্যালয়, সুরমন্দির, চারণিক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ শাখা, লায়ন্স ক্লাব ইত্যাদি বিশেষভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে। পৌরসভার পক্ষে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপুরপতি সুখেন্দু দাস, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান সংস্থার শিল্পীরা। ছিল অন্যান্য সংগঠনের কার্যক্রম। অন্যদিকে করিমগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কবিগুরুকে স্মরণ করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আয়োজন করে। বাঙালিদের কাছে আজকে গর্বের দিন যে মানুষটা
বিশ্বের বুকে বাঙালিকে প্রতিষ্ঠিত করলো। তার সাহিত্য, তার গদ্য, তার কবিতা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে নিজেকে বিশেষ করে বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করলো। বাঙালি সংস্কৃতি সভ্যতাকে বিশ্বের বুকে যে মানুষটা প্রতিষ্ঠিত করলো, আজকে সেই কবিগুরুর আজকে জন্মজয়ন্তী, ওনার প্রতি আমার শ্রদ্ধাটুকু নিবেদন করলাম। সামনের দিন ওনার আদর্শ, ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা এতে বিস্তার লাভ করে আমরা রবীন্দ্রজয়ন্তী ওনার জন্মদিন হয়তোবা পালন করি, কিন্তু তারপর হয়তোবা অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের চিন্তাধারা, মানসিকতাকে আমরা হয়তোবা সেই কথাগুলোকে আমরা নিয়ে আগে যাই না। আমি চাই যে সামনের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, মানসিকতাকে নিয়ে যেতে আমরা আগে চলতে পারি। উনি ছিলেন একটা কর্মবীর, কর্মকে প্রাধান্য দিতেন। কর্মই ধর্ম, কর্মের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠিত, প্রত্যেক কর্মের মাধ্যমে নিজেকে যে প্রতিষ্ঠিত করতে হয়। আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতবর্ষের নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা সেই জাতি জন্মগ্রহণ করেছি, তাই আমরা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। আমি আশা করি আগামী দিন আমাদের বাঙালি সমাজের যুব সমাজরা ওনাকে অনুসরণ করবেন, যাতে ওনার মধ্যে যে গুণ ছিল সেই গুণগুলো কিছুটা হলেও অনুধাবন করতে পারেন, এই আশা আমি রাখি এবং আমি ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে এবার কাছাড় জেলার এক শিশুর মৃত্যু হলো। সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু ঘটল। এতে বরাকের মৃতের সংখ্যা বেড়ে হলো 2। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু ঘটল সোয়াইন ফ্লু আক্রান্ত এক শিশুর। মেডিকেল কলেজ হাসপাতালের সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার অজিত দে জানিয়েছেন, শিলচর উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা 4 মাস বয়সী এই শিশুপুত্র নিউমোনিয়া আক্রান্ত হলে গত 12 এপ্রিল তাকে ভর্তি করানো হয় মেডিকেলে। পরবর্তীতে দেখা যায় ওই শিশু সোয়াইন ফ্লুতেও আক্রান্ত। মঙ্গলবার সকালে ওই শিশুর মৃত্যু ঘটে। এছাড়া বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত 2 শিশুর চিকিৎসা চলছে। একজন উত্তর কৃষ্ণপুরেরই বাসিন্দা, অন্যজন শিলচর দুধপাতিল এলাকার। উল্লেখ্য, গত 4 মে মৃত্যু ঘটে হাইলাকান্দি জেলার লালা সৈয়দপুর গ্রামের বাসিন্দা এক শিশু কন্যার। এরপর মঙ্গলবার সকালে শিলচর মেডিকেল কলেজ থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় শিশুটির। অ্যাকচুয়ালি গতকালকে যে বাচ্চাটা মারা গেছে, নাম আরমান হোসেন লস্কর, আমাদের উত্তর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তো গত 12/4/2024 থেকে মানে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। তো পরে যখন টেস্ট করা হয়েছে তো H1N1 পজিটিভ পাওয়া গেছে তার এখানে, এবং গতকালকে সকালবেলা বাচ্চাটা মারা গেছে। তো এই নিয়ে আমাদের কাছাড়ে সর্বমোট 5টি H1 কেস ধরা পড়েছিল। তো এর মধ্যে একটি হাইলাকান্দি কেস ছিল, ওটা মারা গিয়েছে, এবং বাকি যে আরও 3টা কেস আছে, এই 3টার মধ্যে একটা মারা গিয়েছে, একটা ডিসচার্জ হয়ে গেছে, আরও একটা এখন পর্যন্ত আছে যেটা দুধপাতিল থেকে ওরা আসছিল, ভর্তি হয়েছিল। তো ওই কেসটা এখন পর্যন্ত মেডিকেল কলেজে আছে। তো এই নিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগ মানে গত 4 তারিখে মানে এই রিপোর্টটি আসে যে H1N1 পজিটিভ কেস ধরা পড়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে সতর্কবার্তা হিসাবে সমস্ত আমাদের যে ব্লক পিসিগুলো আছে সেগুলোকে আমরা ইনফরমেশন দিয়েছি, যাতে মানে অ্যাওয়ারনেস করা হয় প্রত্যেক এরিয়াতে থ্রো NM এবং আশা, এবং এটার জন্য যে সতর্কতা মানে যেগুলো আমরা পালন করতে হয় সেগুলো আমরা ওদের সাথে শেয়ার করেছি। এর মধ্যে যেমন ধরুন মানে হাত ধোয়া, ফ্রিকোয়েন্টলি হাত ধোয়া, মুখে মাস্ক ব্যবহার করা, হাতে মুখে যাতে মানে স্যানিটাইজার ব্যবহার করা, ডিস্টেন্সিং মেনটেন করা, এবং সর্বোপরি যদি কারো যদি এরকম সর্দি কাশি হয়ে থাকে তো কমসে কম একটু আইসোলেশন 7 দিনের জন্য আইসোলেশনে থাকা। রিপোর্ট অনুযায়ী সেখানে অন্য কারো মানে সেই সর্দি কাশি বা সেরকম সাসপেক্টেড H1N1 কেস পাওয়া যায়নি, এবং ওদের কাছে কোনো ট্রাভেল হিস্ট্রিও নেই যে ওরা কোনো বাইরে কোথাও মানে বেড়াতে গিয়েছিল, সেরকম কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। সুতরাং মানে আপাতত কেস মানে আর তো ধরা পড়েনি। আমরা সতর্ক দৃষ্টি রাখছি আমাদের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে, যাতে যখনই কোনো কেস মানে এরকম সাসপেক্টেড হয় তো
সঙ্গে সঙ্গে মানে ডক্টরের সাথে পরামর্শ করে এবং উপযুক্ত মানে পরীক্ষা, রক্ত পরীক্ষা করে বা সোয়াব টেস্ট করে সেটা যাতে নির্ণয় করা যায়, সেই জন্য আমরা সবাইকে মানে আমাদের যারা স্বাস্থ্য বিভাগের কর্মী আছে ওদেরকে বলে দিয়েছি। বেহাল অবস্থায় পরিণত শিলচর গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়ক, সংঘটিত হচ্ছে সড়ক দুর্ঘটনা। শিলচর গুয়াহাটি সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়ে ওঠায় নিত্যদিন সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার জনগণ। মেঘালয়ের রাতাছড়া থেকে সোনাপুর পর্যন্ত সড়কে মানুষ নরক যন্ত্রণায় ভুগছেন। বর্তমানে সেই সড়কদের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। গোটা সড়কটি যেন পরিণত হয়েছে পুকুরে। সড়কের বিশাল সম গর্তে প্রতিদিন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। কখনো সামগ্রী বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ছে, তো কখনো পাথর বোঝাই ট্রাক উল্টে পড়ছে এলাকায়, যার দরুন ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে থাকছে যাতায়াত পরিষেবা। বিগত কিছুদিন ধরে সড়কটির অবস্থা সংকটজনক হওয়ায় বন্ধ হয়ে পড়েছে শিলচর হাফলং সড়ক পথ। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বরাকের 3টি জেলা সহ প্রতিবেশী রাজ্য মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাও। শিলং গুয়াহাটি সড়ক পথে মেঘালয় রাজ্যের ভেতর দিয়ে যে সড়ক পথ, সেই সড়ক পথে আবার সেই একই ট্রেডিশন সমানে চলছে। বর্ষণ শুরু হওয়ার পরই কিছুটা বৃষ্টিপাত হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে একের পর এক ইতিমধ্যে ধস নেমেছে, যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। 20 ঘন্টা 24 ঘন্টা পর বা এরও পর দেখা যাচ্ছে যে রাস্তা খুলছে। এই যে যাত্রীদের দুর্ভোগ এবং পণ্য পরিবহনে যে প্রতিবন্ধকতা একেবারে চরমে পৌঁছে যাচ্ছে। সেই প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাশা জাগিয়ে দিশপুরে দিল্লিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে, দিন যাচ্ছে, রাজা বদল হচ্ছে, রং বদলাচ্ছে, কিন্তু বরাক উপত্যকা তথা এই অঞ্চলের ত্রিপুরাবাসী, মণিপুরবাসী, মিজোরামবাসীর যে বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু সেই বারবারই সড়ক পথের দুর্ভোগে পড়তে হচ্ছে। আমরা বুঝতে পারছি না যে কেন দিল্লি বা দিশপুর এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে বারবার তারা উপেক্ষা করছে, বারবার কেন এ অঞ্চলের মানুষের সাথে এ ধরনের ব্যবহার করা হচ্ছে। তাহলে কি এই অঞ্চল ভারতবর্ষের বলে এবং অসমের বলে তারা কি ভাবছেন না? বুটের প্রচার হয়েছে, বুটে অনেক নেতা এসে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু যেখানে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তাঘাট হচ্ছে বিপদসংকুল পথে, ভারতবর্ষের বিভিন্ন স্থানে বড় বড় প্রজেক্ট হচ্ছে, সেখানে এই রাস্তা এবং বিকল্প সড়ক নির্মাণে অসম রাজ্যের ভিতর দিয়ে যে বিকল্প সড়ক, রেল এবং সড়ক পথ, পাশাপাশি মহাসড়ক, শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজও থমকে রয়েছে। এই অবস্থায় আমরা মনে করি যে অবিলম্বে এই জটিল পরিস্থিতি থেকে বরাক উপত্যকাবাসীকে, এই অঞ্চলবাসীকে মুক্তি দিতে হবে, নতুবা হয়তো ভবিষ্যতে আমাদের সবকিছু আবার নতুন করে ভাবতে হবে। শিলচর থেকে যে শিলং গৌহাটির যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, যে শিলচর এই রাস্তা, এই সড়ক বিভিন্ন জায়গায় ধস পড়ে আছে, গুরুত্বপূর্ণ যান তারা যেতে পারছে না, মানুষ চলাচল করতে পারছে না, এবং বৎসরের পর বৎসর আজকে বরাকবাসী এই দুর্ভোগ ভোগ করেই যাচ্ছেন। কি দুর্বিষহ যন্ত্রণা আজকে বরাক উপত্যকাবাসী আজকে সহ্য করতে হচ্ছে, অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা নীরব। আমাদের এই যন্ত্রণা তারা প্রত্যক্ষ করছেন, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না। বিগত দিনেও দেখা গেছে, গত বছর নেট এক্সাম দিতে হাজার হাজার পরীক্ষার্থী গিয়েছিল গৌহাটিতে, শিলচরের সেন্টারও ছিল না, এবং সেখানে তারা খাবার নেই এবং দীর্ঘ সময় তারা সেখানে বসে থাকতে হয়েছে। এই বিপদসংকুল রাস্তা, কোনো উন্নতি নেই, বিকল্প রাস্তার দাবি করা হচ্ছে, সেই রাস্তা এখনো সমাপ্ত হয়নি। আমাদের যে মহাসড়কের দাবি, বাজপেয়ীর স্ট্যাচু বসে গেছে, এতদিন হয়ে গেছে, সেই বিকল্প সড়ক এখন পর্যন্ত হলো না। আজকে স্বাধীনতার 75 বছর পরও আমাদের মেঘালয় দিয়ে যেতে হচ্ছে আসামের এক জায়গা থেকে আরেক জায়গায়, অথচ সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আমরা নাকি উন্নতির শিখরে পৌঁছে গেছি। কোথায় উন্নয়ন? এটাই কি উন্নয়নের নমুনা? আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতা। এবং আমরা দেখতে পাচ্ছি যে
যে প্লেনের টিকিট আকাশ ছোঁয়া, সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবে? একের পর এক ট্রেন বাতিল হয়ে যাচ্ছে, বিমানে যাতায়াত করা সম্ভবই নয় এবং বিমানের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাই আমরা জনপ্রতিনিধি সহ মন্ত্রীদের হস্তক্ষেপ দাবি করছি এবং উপযুক্ত ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় তাহলে কিন্তু বরাক উপত্যকাবাসী ফুসছে। এবং সীমান্ত জেলা করিমগঞ্জের আসিমগঞ্জে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস, আহত 25 জন যাত্রী। করিমগঞ্জের আসিমগঞ্জ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। আনিপুর আসিমগঞ্জ সড়কের পূর্বগুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষেতের মধ্যে পাল্টি খায় যাত্রীবাহী বাসটি। AS11BC 0176 নম্বরের বাসটি সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় বাসে থাকা 25 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণ মতে নিভিয়া বাজার থেকে করিমগঞ্জ অভিমুখে আসছিল যাত্রীবাহী বাসটি, কিন্তু পাথারকান্দি বাইপাস পাওয়ার পূর্বে বাসটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় থাকার ফলে এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? ও তো এখানে বাইকে মানে গাড়ি খুব স্পিডে আনছে না, আর এখানে মানে কন্ট্রোল করতে পারছে না। ছাড়ার পরে গাড়িটা একটু স্পিডে চালাইছে, চালানোর পরে এখানে আবার পরে কন্ট্রোল দিতে পারছে না, মানে গাড়ি বন্ধ গেছে। নেশা করে তো বুঝছি না, হইলে গাড়ি তো আগে প্রথম সুন্দরও চালাইছে, হইলে যখন ফার্স্টে যখন আমি গাড়িতে উঠি তখন মানে ড্রাইভার একটু উড়াতারা লাগাইছে যে তার 10 মিনিট লেট হয়ে যাওয়ার 5 মিনিট লেট হয়ে গেছে, এরকম মানে চিল্লাইছে। আমি তখন দোকানে গেছিলাম ওষুধ লইতে, একটু বনির লাগে বমি করে, তো আমার বনি ফোন করে গাড়ি সারি দিতে ড্রাইভার ওপর আমার জিনিসপত্র সব লামাই লিতাম। তখন বললাম ড্রাইভারটা একটু দাঁড়াইতো, আমি ওষুধটা জাস্ট লইয়া হইয়া ইয়া করলো নিবার থেকে লইতাম। বললাম ভাই নিবার আমার বাকি দোকান নাই, আমি ওখান থেকে লইলাই। তার বলে 10 মিনিট লেট হয়ে গেছে গাড়ি, হ্যাঁ তখন থেকে মানে একটু তাড়া করে চালা। আইয়া দেখছি বাসটা পড়ছে, কেন কয়েকজন যাত্রী পাইছি, তারা আত দুখাইছে, ফাঁক দুখাইছে, মাথা ফাটিছে, এরারে গাড়িতে উঠাইয়া দিয়া দিছি এবং পরে প্রশাসনের লগে আমি যোগাযোগ করছি। পরে প্রশাসনের মানুষও আইসেন। এই দুর্ঘটনার ঘটার একমাত্র কারণ হইল কি, এই ড্রাইভারটা সম্ভবত মদ খাইছে, না হইলে এত ফ্রি রাস্তা যখন সোজা রাস্তাটা এখানে মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। গতিকে এই ধরনের ড্রাইভারগুলোর সরকারের কাছে আমার অনুরোধ, কড়া পদক্ষেপ নেওয়া। বাসটা পুরো প্যাসেঞ্জার ফুল, কিন্তু আমরা তো সামনের খবরটা আপনার ইন্ডিয়ার তলে আমরা উঠছি দুলকসরা তলে তো বালাবালি আইছে, আনিপুর আইলো স্টেশনে, প্যাসেঞ্জার উঠাইছে, লামাইছে, পুরো আইলো রাতাবাড়ির তলেও আইলো, রাতাবাড়ি স্টেশন দোয়ালিয়া আইয়া আর মানে সমান জায়গাতে আইয়া হঠাৎ করিয়া শ্যাম পিত্রদার মন্তব্যে ফের বেকায়দা কংগ্রেস। পিত্রদার মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা। শ্যাম পিত্রদার মন্তব্যে ফের বেকায়দা কংগ্রেস। পিত্রদার মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বারবার বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের সমস্যা বাড়িয়ে তুলেছেন শ্যাম পিত্রদা। রাজীব গান্ধীর বন্ধু পিত্রদা কংগ্রেস হাইকমান্ড অর্থাৎ গান্ধী পরিবারের ঘনিষ্ঠ, সেই কারণে তাকে চুপ করাতে বা তার ব্যাপারে কিছু সরাসরি বলতে নারাজ কংগ্রেসের অন্যান্য প্রবীণ শীর্ষস্থানীয় নেতারা। যদিও পিত্রদার মন্তব্যের জেরে ভোট বাজারে হাতে রীতিমতো গরম অস্ত্র পেয়ে গিয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এবার মুখ্যমন্ত্রী পিত্রদার মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। পিত্রদা বর্তমানে ভারতীয় ওভারসিজ কংগ্রেসের প্রধান। রাহুল গান্ধীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো, প্রিয়াঙ্কাদের সঙ্গেও তাই। একটি পডকাস্টে ভারতের বৈচিত্র্য নিয়ে বলতে গিয়ে পিত্রদা বলেছেন, ভারতের পূর্ব দিকের লোকেরা দেখতে চাইনিজদের মতো, পশ্চিমের লোকেরা দেখতে আরবদের মতো, উত্তরের লোকেরা দেখতে ফর্সা আর দক্ষিণের লোকেরা দেখতে আফ্রিকানদের মতো। তবে এটা কোনো ব্যাপার না, আমরা সবাই ভাই বোন। আর এসব শুনেই ভোট বাজারে রে রে করে উঠেছেন বিজেপির তাবড় নেতারা। তারা পিত্রদার এই বর্ণবাদী মন্তব্যের জন্য কংগ্রেসের মনোভাবকেই দায়ী করে প্রচার সভায় ঝড় তুলেছেন। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ শ্যাম পিত্রদা মন্তব্য করেছেন যে উত্তর পূর্বের মানুষদের চীনাদের সাথে মিল রয়েছে, তা নিশ্চিতভাবে বিরক্তিকর। তিনি আরও বলেন, আজ मैंने स्टेटमेंट देखा ये सैम पित्रोदा का, कैसा व्यक्ति है पता नहीं है। उन्होंने बोला कि नॉर्थ ईस्ट का लोगों को चाइनीज जैसा देखता है।
मेरा चेहरा मैंने आईना में देखा और मैंने ही मेरा पता चला कि मुझको असमी जैसा लगता है, मुझको इंडियन जैसा लगता है, कोई तरफ से मुझको चाइनीज जैसा नहीं दिखता है। पता नहीं वो व्यक्ति का क्या है, एक रेसिस्ट कमेंट है, हमें दुख देने वाला कमेंट है और चाइनीज का साथ हमारा सिमिलरिटी ढूंढ के व्हाट ही ट्राई टू प्रूव, पता नहीं उनका दिमाग में क्या है। लेकिन एक बात जरूर है, राहुल गांधी का एरे गेरे में जो भी लोग रहता है, उनका जो नॉर्थ ईस्ट का ऊपर जो उनका दृष्टि है या नॉर्थ ईस्ट को जो देखने का जो उनका तरीका है, ये बहुत ही गलत है। वो हमेशा नॉर्थ ईस्ट का लोगों को इंसल्ट करता है, कभी बोलेगा ये चाइनीज जैसा दिखता है, कहीं बोलता है क्या वो भारत में है, कहीं ऐसे वो हर टाइम राहुल गांधी और उनका जो एरे गेरे में लोग रहता है, नॉर्थ ईस्ट को इंसल्ट करते ही रहते हैं। और ये जो सैम पित्रोदा का आज जो बयान आया, ये रेसिस्ट है, कंडेमेबल है और शोभा भी नहीं देते हैं। और मैं सैम पित्रोदा को बोलना चाहता हूं कि आप कभी नॉर्थ ईस्ट में आए नहीं आए पता नहीं, बट नॉर्थ ईस्ट का लोग जो है, हम लोग प्राउड इंडियन है। और मैं बोल सकता हूँ एज ए असमीज, आई एम ए प्राउड असमीज। मणिपुरी लोग बोलेगा वी आर ए प्राउड मणिपुरी, नागाज विल स्पीक दैट दे आर प्राउड नागा, बट येट वी आर प्राउड इंडियन। कभी हमारा आप इंडियननेस को या हमारा जो नेशनलिस्ट, हमारा जो इमोशन है, सेंटिमेंट है, इसको आप चैलेंज मत कीजिए। ধারাবাহিক বৃষ্টিপাতে যোগাযোগ বিপর্যস্ত উপত্যকায় পণ্য সামগ্রী সহ জ্বালানি তেলের সংকট, পেট্রোল ডিজেল শূন্য শিলচরের বিভিন্ন পেট্রোল পাম্প। বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের দরুন বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে উপত্যকার সঙ্গে শিলচরেও দেখা দিয়েছে আমদানি সংক্রান্ত সমস্যা, দ্রব্যমূল্য সহ সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলেরও। শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে পেট্রোল ডিজেলের সংকট। পেট্রোল পাম্পে এসে পেট্রোল না পেয়ে নিরাশ হয়েই চলে যেতে হচ্ছে অনেককে এবং শিলচরে কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল নেই বলে ক্রেতাদের জানিয়ে দেওয়া হয়। এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে ধস পড়ে যাওয়ায় শিলং মেঘালয়ের রাস্তা বন্ধ হয়ে আছে। এতে বরাক উপত্যকায় পেট্রোল, ডিজেল ও অন্যান্য সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে রাস্তা বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্পে পেট্রোলের সংকট দেখা দিয়েছে এবং 2-1 দিনের মধ্যে সমস্যা মিটে যাবে বলে পেট্রোল পাম্পের তরফে জানানো হয়। আমরা পাম্পের নাম হলো MS শ্যামলা দাস। আমরা পাম্পটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে গিয়ে গতকালকে দুপুর থেকে তেল নাই, শেষ হয়ে গেছে। মানে ডিপুতে, আমরা শিলচর ডিপুতে তেল নাই, আর এখানে তেল না থাকার কারণে আইসি থেকে তেল আইতে পারে না, এর কারণে আমরা পাম্পটা বন্ধ করা হয়েছে। রাস্তা খারাপ, ওয়াগনে ঢুকতে পারেন না গুয়াহাটি থেকে। আমরা শিলং বা গুয়াহাটির রাস্তা খারাপ থাকার কারণে রেল, তারপরে অন্য গাড়ি যারা আছে কোনো গাড়ি আইতে পারে না, এই কারণে আমরা পাম্পে তেল নাই। বা শিলচর অনেক পাম্পে এরকম তেল নাই। কাস্টমার এসে গেলে কি তখন ওই যে রাস্তা খারাপ, ট্রেন আইতে পারেন না বা অন্য কোনো গাড়ি আইতে পারেন না, ট্যাঙ্কার গাড়ি আইতে পারে না, রাস্তা শিলংও খারাপ, তারপরে এই রাস্তা হাফলং দিকেও খারাপ, সব দিকে খারাপ রাস্তাটা। কোনো পাম্পে আছে তো শর্ট আছে, আর কি প্রায় পাম্পে বন্ধ আছে। আমরা তো তেল এখন বর্তমানে যেটা আছে এটা আজকের দিন কোনো রকম যাইব, কালকে থেকে আমরা পাম্প বন্ধ হয়ে যাব যদি তেল না হয়। রাস্তা খারাপ থাকায় তেল আইতেছে না। আজকে তো সপ্তাহ দিন ধরে দেখি আর রাস্তা খারাপ, কিন্তু ব্যাপার হয়েছে আমরা তো এতদিন কোনো রকম চালাইয়া গেছি, কিন্তু যদি আজকে যদি তেল না ঢুকে তা কালকে থেকে আমরা পাম্প বন্ধ যাব গিয়া। সব পাম্পও শর্টেজ, আমরা ডিপুত নাই তো তেল। বরাকের রাস্তা ধরুন তেলটা আইতেছে না, আর এটার লাগে তেলটা শর্ট হইতেছে। শিলচরে প্রায় পাম্প বন্ধ হওয়ার পথে আছে। তারাপুর শিববাড়ি রোডের কাজ শীঘ্রই শুরু হবে পরিদর্শন করে জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কালাইন সড়কটির তারাপুর শিববাড়ি রোডের বরাক তীরের পাশে থাকা এক বিরাট অংশ রাস্তাটি সুদীর্ঘ বছর থেকে বেহাল অবস্থায় ফেরাতে বুধবার বিকেলে শিলচর পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ পূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে বেহাল ও ঝুঁকিপূর্ণ রাস্তাটির স্থায়ীভাবে মেরামতের বিষয়ে আলোচনা করেন। সেদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের পূর্ত বিভাগের
নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ বলেন, রাস্তার কাজটির ডিপিআর তৈরি না হওয়ার কারণে কাজটি হচ্ছে, কিন্তু তিনি আশাবাদী অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটি শুরু হবে। কাজটি শুরু হলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধে না হওয়ার জন্য 2 ও 4 চাকা বাহন চলাচলের অনুমতি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করবেন বলে জানান। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, কংগ্রেস আমল থেকেই জোড়াতালে চলছে এই রাস্তাটির কাজ, যার পরিণাম আজ শিলচরের সবচেয়ে বিপর্যয় রাস্তায় পরিণত হয়েছে। প্রায় এখানে সড়ক দুর্ঘটনার খবর শোনা যায়। তিনি বিধায়ক হওয়ার পর কয়েকবার এই বেহাল রাস্তাটির বিষয় নিয়ে বিধানসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরেছেন। এখানে আমরা এলিভেটেড রোড করব। এলিভেটেড রোড মিনস এটা একটা সিপেজ প্রবলেম, সবাই জানেন। নদী থেকে জল সিপেজ হয়, সিপেজ হয়ে সেটেলমেন্ট হচ্ছে। সিপেজটা হচ্ছে নিচে, আমরা 20 থেকে 25 মিটার নিচে বরাক নদীর স্কাওয়ার ডেপ, যাকে বলে HFL and LVL, 14 to 15 মিটার। আর বরাক নদীর যে জলের ওয়াটার লেভেল আছে তার থেকে আমরা প্রায় 10 মিটার উপরে আছি। 24 to 25 মিটার নিচে আমার সিপেজ হচ্ছে। আর আমরা কাজ করছি এতদিন যাবত উপরে, উপায় ছিল না, আমাদের কোনো প্রজেক্ট ছিল না, আমরা উপরেই করতে লেগেছে। এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা মাইক্রোপাইল, নাম্বার অফ পাইলস মানে মাইক্রোপাইলস মানে ছোট ডায়া পাইলস, আর নাম্বার পাইলসটা অনেক থাকে, বেশি থাকে। আমরা মাইক্রো পাইল করে কি করব, এখানে ভয়েড যেগুলো মাটিতে যে ফাঁকাটা আছে নিচে, আমরা ভয়েডটা কমিয়ে দেবো, সো দ্যাট দ্য সয়েল গেট টাইটেন এন্ড ওয়াটার ক্যানট সিপেজ। রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী 20 তারিখের ভেতরে তারা পাইলিং এর কাজ শুরু করবেন। আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে ওটা শুরু হবে কাজটা। তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী 7 থেকে 8 মাসের মধ্যে এই শিলচর কালাইন রোডের যে দীর্ঘ বছরের সমস্যা, এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিইয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য। বলবো আমি যে কংগ্রেসের পার্টি নেতারা আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, যে একটা সোনার বাদ এতদিনে হয়ে যেত। পার্মানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি? পার্মানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাৎ করা যেত না, যার জন্য পার্মানেন্ট সলিউশনের কথা চিন্তা করা হয়নি। কিন্তু আমি বিধায়ক হিসাবে পার্মানেন্ট সলিউশনের জন্য ফ্লাইওভারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে। তো ফ্লাইওভার হলে গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড, সেই রোডকে আমরা হয়তো মেনটেন করতে পারবো না, যেহেতু রিভার সামনে, সেটা রিভারের একটা আপনারা জানেন সমাবদ্ধ একটা রয়েছে, সেটাও এই দিকে চলে আসতে পারে। তো তার জন্য পার্মানেন্ট রোড না করে মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইটস তাদের একটা সাজেশন দিয়েছে। এই সাজেশন মতো আমাদের আসাম সরকার সেটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করবে। আমরা আশাবাদী যে শিলচর কালাইন রোডের দীর্ঘ বছরের যে সমস্যা, এই সমস্যা বিজেপির সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 5 জন পড়ুয়াকে স্কলারশিপ প্রদান করলো শিলচরের শ্রীময়ী জুয়েলার্স। 5 জন হতদরিদ্র পড়ুয়াকে স্কলারশিপ প্রদান করলো শিলচর NN দত্ত রোডের শ্রীময়ী জুয়েলার্স। বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে 5 জন পড়ুয়াকে স্কলারশিপ হিসেবে অর্থ সহায়তা প্রদান করেন শ্রীময়ী জুয়েলার্সের কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন শ্রীময়ী জুয়েলার্সের স্বত্বাধিকারী। এদিকে তিনি জানান, অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্রীময়ী জুয়েলার্স বিশেষ অফার নিয়েছে সেই গ্রাহকদের জন্য। প্রতিটি কেনাকাটায় মেকিং চার্জে 40% ছাড় রয়েছে। রবিবারও খোলা থাকবে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের সুবিধার্থে প্রতিষ্ঠানের নামে শীঘ্রই অ্যাপ চালু হবে। অ্যাপটি ডাউনলোড করলে থাকবে বিশেষ অফার। এছাড়া অ্যাপের মাধ্যমে কেনাকাটা সহ বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন গ্রাহকরা। যেহেতু আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি করছি, এই উপলক্ষে আমরা 5 জন স্টুডেন্ট যারা আছে তারা স্কলারশিপ দিয়েছি। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা মেকিংয়ে 40% ডিসকাউন্ট প্লাস লগে একটা ইয়ারবাড ফ্রি থাকবো যে কোনো কেনাকাটার মধ্যে। আর সানডে আমরা খোলা থাকবো। অন্য যারা কোম্পানি আছে তারা যেরকম খোলা থাকে আমরাও সানডে খোলা, যেহেতু আমরা কোম্পানি যার কারণে আমরা সানডেও খোলা আছে। আর লেবার সপ্তাহে আমরা একদিন তার এক্সট্রা আলাদা ছুটি থাকে, এগুলো আর কি। আর অ্যাপটা আমরা 1-1.5 মাসের ভিতরে আমরা অ্যাপ লঞ্চ হয়ে যাব। অ্যাপের মাধ্যমে একদম 1 টাকা থেকে গোল্ড কিনতে পারবে। সিস্টেমটা খুবই সুন্দর। আমরা রাহুল অ্যাপটা একটু দেখাই দাও সিস্টেমটা। কাস্টমাররা কি প্রফিট হতো? কাস্টমারের প্রফিট যেমন ধরেন 24 ক্যারেটের গোল্ড রেট থাকবে এটার মধ্যে, ঠিক আছে। এটাই মনে করেন কেউ ইনভেস্ট হিসাবে মনে করেন 500 টাকার আমি আজকে সোনা কিনছি, আর কেনার লগে লগেই বিল GST বিল পাইলি ভাই
প্লাস হইল গিয়া এটার অ্যাপের মধ্যে একটা পাসবুক যেরকম এরকম সিস্টেম দেওয়া আছে। এটার মধ্যে মনে করেন ডেইলি আজকে 500 কিনছি, কালকে 1000 কিনছি, এইটা পুরো লিস্টটা আছে। আপনি লিস্টের মধ্যে গিয়ে দেখতে পারবেন যে আমি এই মাসে কত টাকার গোল্ড কিনছি। মনে করেন আমি টোটাল 10 গ্রাম কিনছি এক মাসে, 10 গ্রাম বানিয়ে যে 10 গ্রাম 22 ক্যারেট কনভার্ট করে আপনারা যে কোনো জিনিস নিতে পারবেন, খালি মেকিং চার্জটা লাগবে। পাক্কা বিল পাইলি ভাই, কোনো অসুবিধা নাই এগুলার। আর সব সিস্টেমে অ্যাপের মধ্যে এভরিথিং সিস্টেম দেওয়া আছে। এখন যদি মনে হয় কেউ না আমি বিক্রি করে দিতাম গোল্ড, 24 ক্যারেটের যে ভ্যালু থাকবে, যেদিন যে ভ্যালু থাকবে, মনে করেন আমি আজকে 20,000 টাকা সোনা কিনছি, মনে করেন 4 গ্রাম সোনা ধরেন 20,000 টাকা কিনছি আজকে, তো এই 20,000 টাকা সোনা এক মাস পরে হয়ে গেছে ধরেন 21,000, না আমার টাকার দরকার, আমি বিক্রি করে দিতাম। এটার সিস্টেম দেওয়া আছে, কোনো প্রবলেম নাই এগুলার। আমরা যখন অ্যাপটা চালু করবো, যখন সেম দোকানের নামেই অ্যাপ থাকবো, RS শ্রীময়ী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড। তো এই অ্যাপে যারা অ্যাপ ডাউনলোড করবো, এটার মধ্যে যারা অ্যাপ ডাউনলোড করবো তারা একটা গিফট থাকবো, এটা আলাদা। এটার মধ্যে সব এর চেয়ে বড় জিনিস, অনেকে মনে করেন ধরেন আমি একটা গিফট দিতাম কেউ ধরে সোনার জিনিস, আমার বাজেটে ওর না, ডাইরেক্ট ওইখান থেকে সোনা পারচেস করিয়া যারা গিফট দেওয়ার আরামসে গিফট দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন মনে করেন গিফট দিছি, যে লাগলে আমি 6 মাস পরে গিয়ে ওই দোকান থেকে জিনিস কিনলাম, জিনিস কিনতে পারবো, ওই বাজেটের লাগলে আরো বাজেট পড়াইয়া জিনিস নিতে পারবো, কোনো অসুবিধা নাই। ফিরে এলাম বিরতির পর। বাংলা বিভাগের উদ্যোগে রাধামাধব কলেজে কবিগুরু স্মরণ। যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উদযাপন করল রাধামাধব কলেজের বাংলা বিভাগ। বুধবার কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও বক্তৃতা অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, IQS এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল চক্রবর্তী প্রমুখ। নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে ও গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাহুল চক্রবর্তী। অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত পরিবেশন করেন কলেজের ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রছাত্রীদের সাথে কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সূর্য সেনদেব। सजनी ए तुम योगे रे सजनी ए तुम योगे कुंजे मित्र बरुण भगवान তোমার কি মূর্তি সাজে দেখে মালা চলে ঝুমক ঝুমকারে ওরাই শঙ্কর জীবন দিনাইনা এসো 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 সুন্দর এসো। যে রবীন্দ্রনাথকে আমরা প্রতি মুহূর্তে কিন্তু খুঁজে পাই, তোমরাও খুঁজে পাও। যখন সময় আসবে, আজকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু একটা দিন হয়তো মনে হবে যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু হয়তো আমি পেতে পারি। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ শুধু ভারতের রবীন্দ্রনাথ বিশ্বের কবি। উনি বিশ্ববাসীকে ওনার লেখনীর মাধ্যমে যে বার্তা প্রেরণ করেছিলেন তা আজ আমরা বহন করে চলেছি। আমাদের মধ্যে আজ যারা উপস্থিত রয়েছেন তারা নানা প্রোগ্রামের মাধ্যমে দেখতে পাবে যে রবীন্দ্রনাথ কে ছিলেন, ওনার বিষয়বস্তু কী ছিল। যদিও রবীন্দ্রনাথ লিখছেন যে মৃত্যু কহে পুত্র নিব, চুর কহে ধন, নিন্দুক কহে নিব যশ ভার, কবি কহে কে নিবে আনন্দ আমার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কবিগুরুর জন্মদিবস উদযাপন করল শিলচরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। দিনভর নানা কার্যক্রমের মাধ্যমে বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন করল শিলচরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। এদিন কবিগুরুর জন্মদিন উপলক্ষে ক্লাবের তরফে বিভিন্ন বয়সী কচিকাচাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে যথেষ্ট উৎসাহের সঙ্গে যোগদান করে কচিকাচারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের
কর্মকর্তারা। কবিগুরুর জীবনে বর্ণময় দিকগুলো তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন তারা। যেহেতু আমরা বাঙালি, তাই আমাদের আজকে উৎসবের দিন। আমরা যেই এই দুর্গাপূজা, কালী পূজা, রথযাত্রা যেভাবে উৎসব করি, ঠিক সেইভাবেই আজকেও আমাদের এই 25শে বৈশাখ দিনটি একটি উৎসবের দিন। আমরা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব প্রত্যেক বছর এই উৎসব করে থাকি। প্রত্যেক বছর আপনাদের সাহায্যে আমরা এই উৎসবটুকু করে থাকি। আমাদের যে কচিকাঁচা শিল্পীরা আসে, যে আনন্দ দিয়ে যায় আজকের দিনটাতে, তাতে আমি সব গার্জেনকে অসংখ্য ধন্যবাদ দিই। আপনারা এই কচি শিল্পীদেরকে আপনারা নিয়ে আসেন আমাদেরকে আজকে এই 25শে বৈশাখের আনন্দের দিনটাকে আনন্দ দিতে। তাই সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে যে আমাদের এই কম্পিটিশন হতে যাচ্ছে ক বিভাগ, ক বিভাগ 5 থেকে 7, খ বিভাগ 8 থেকে 10, গ বিভাগ 11 থেকে 13। আমাদের যে জাজ আছে, জাজের যা চূড়ান্ত যা সিদ্ধান্ত হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উদযাপন করল নূপুর নৃত্য কেন্দ্র, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা উধারবন্দ। যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উদযাপন করল নূপুর নৃত্য কেন্দ্র, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা উধারবন্দ। এদিন সকাল থেকে নৃত্য কেন্দ্রের কচিকাঁচা শিল্পীরা এক উৎসবমুখর পরিবেশে সৃষ্টি করেছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল 4টে থেকে কবিগুরুকে স্মরণ করে শিল্পীরা একে একে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন স্বর্ণাক্ষী তালুকদার, স্বর্ণশ্রী তালুকদার, মল্লিকা পাল, রূপালী মালাকার, প্রিয়াঙ্কা দাস, মৌসুমী দাস, দেবাঞ্জনা দে, ভাগ্যশ্রী পাল, সপ্তশ্রী চক্রবর্তী, জ্যোতি ভট্টাচার্য, সঞ্জনা পানিকা, পিনাকি দাস, বর্ষা রায় আরও অন্যান্যরা। কেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন তালুকদার জানান, স্কুলের এবার 24 বছর পূর্ণ হলো। আমরা নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে আজ আমাদের ঘরোয়া পরিবেশে একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। আর আমাদের এখানে প্রতি বছরই আমরা এইভাবে ঘরোয়াভাবে রবীন্দ্র জয়ন্তীটা পালন করে থাকি, 22শে শ্রাবণও পালন করে থাকি। তো আজকের দিনে আমাদের নূপুরের পক্ষ থেকে আজকের দিনটি উদযাপন করা হলো। যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করল বিবেকানন্দ ক্লাব। যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করল শ্রীকোনা বিবেকানন্দ ক্লাব। সকালবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সেন্ট্রাল ব্যাংকের প্রাক্তন ম্যানেজার মনোরঞ্জন ভদ্র। পুষ্পার্ঘ্য নিবেদন করেন শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের সম্পাদক অজয় দাস, সভাপতি সুভাষ দেব এবং ডক্টর আজিম আহমেদ বরলস্কর প্রমুখ। শেষে রবীন্দ্রনাথের জীবনাদর্শনে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। প্রতিবাদের কবিতা তিনি রাশিয়ার চিঠিতে তুলে ধরেছেন যে উনি ভারতবর্ষের চিত্র, বিভিন্ন দেশের চিত্র আমাদের দেশে তথা আমাদের সমাজে, এই সমাজের ছাত্রছাত্রীদেরকে আমাদের শিক্ষিত করতে হলে, তাদের মানবতা শেখাতে হলে রবীন্দ্রনাথকে প্রয়োজন। আমরা যদি দেখি যে আমাদের নতুন প্রজন্মের কাছে মানবতাবোধ উঠিয়ে দেওয়া হচ্ছে, মানবতাবোধ বলতে একটা বস্তু যে আছে সেটা নতুন প্রজন্ম চিনে না, তার জন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের স্মরণ করতেই হবে। আগামী দিন যদি আমার মানবতাকে যদি আমরা আরও সুদৃঢ় করতে চাই, মানবতাবোধকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে জাগাতে চাই, তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে হবে। এইটুকু বলে আমরা ক্ষুদ্রভাবে আজকেই আমাদের অনুষ্ঠান আমরা পালন করছি। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও যাতে ভালোভাবে আমরা করতে পারি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। হেডলাইন: উপত্যকা জুড়ে কবি বন্দনায় 163তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদনে নানা অনুষ্ঠানের আয়োজন। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত শিশুর মৃত্যু শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। বেহাল শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়ক, আয় দিন ঘটছে সড়ক দুর্ঘটনা, আতঙ্কে নিত্যযাত্রীরা। করিমগঞ্জ জেলার আসিমগঞ্জে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস, আহত 25 জন যাত্রী। শ্যাম পিত্রদার মন্তব্যে ফের বেকায়দায় কংগ্রেস। পিত্রদার মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা।
এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।